পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন এবং হুতি বাহিনীর যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, তৃতীয় মার্কিন রিপার ড্রোন নামালো হুতিরা লোহিত সাগরে দাপিয়ে বেড়াচ্ছে। এতেই হতচকিত এবং ধ্বংসের মুখে পতিত হচ্ছে দখলদার ইহুদিবাজ বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের গোটা ঐতিহ্য। এরপর জানিয়ে দিব পরমাণু অস্ত্র ব্যবহার করতে চেয়ে ফের বিতর্কে ম্যাক্রো। আরো জানিয়ে দিব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ। এদিকে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের কঠোরপন্থী সন্ত্রাসবাদ, ইহুদিবাদ, হিন্দুত্ববাদ নরেন্দ্র মোদীর পাচাটা গোলাম অমিত শাহ। আরো জানিয়ে দেব ফিলিস্তিন নিয়ে পাল্টে যাচ্ছে পশ্চিমা জনমত। এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি সংঘাত বলছে সৌদি অর্থমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। তৃতীয় মার্কিন রিপার ড্রোন নামালো হুতিরা। গাজা উপত্যকার শেষ আশ্রয়স্থল রাফা শহরে ইসরায়েলের সম্ভাব্য অভিযান, ইরানের হুমকি আর হামাস, হিজবুল্লাহ আর ইসলামিক জিহাদ নিয়ে যখন সবাই ব্যস্ত তখন কিন্তু বসে নেই ফিলিস্তিনিদের আরেক বন্ধু ইয়েমেনের সামরিক গোষ্ঠী হুতি। লোহিত সাগরে এখনো দাপিয়ে বেড়াচ্ছে হুতি যোদ্ধারা গাজায় ইসরায়েলি হামলা বন্ধের প্রতিবাদে। গেল অক্টোবর থেকেই ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের জাহাজগুলোই রীতিমতো ফিল্মি কায়দায় হামলা চালাচ্ছে। কখনো জাহাজ ছিনতাই, কখনো মিসাইল ও ড্রোন হামলা, আবার কখনো ডুবিয়ে দিয়ে নিজেদের সামর্থ্য জানান দিচ্ছে হুতি যোদ্ধারা। তাদের ভাষ্য, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের শোধ নিচ্ছে তারা। এরই ধারায় সবশেষে ইয়েমেনের হুতিরা গেল শনিবার জানিয়েছে লোহিত সাগরে তারা অ্যান্ড্রোমিডা স্টার অয়েল ট্যাঙ্কার নামে একটি জ্বালানিবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছে। হুতিদের দাবি জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন। হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজ বিধ্বংসী 3টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এর ফলে অ্যান্ড্রোমিডা স্টার জাহাজের সামান্য ক্ষতি হয়েছে। এছাড়া একটি মিসাইল এমভি মাইশা নামে আরেকটি জাহাজের পাশে পড়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমেরিকাকে আরো একটি বড় ধাক্কা দিয়েছে হুতিরা। তাদের হামলায় আরো এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। গত শুক্রবার ইয়েমেনের ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের আকাশ সীমায় একটি মিসাইল সহ মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এ সময় ড্রোনটি শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। মার্কিন সামরিক বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন গণমাধ্যম CBS নিউজ জানিয়েছে যে একটি MQ-9 ড্রোন ইয়েমেনের অভ্যন্তরে বিধ্বস্ত হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে। এ ধরনের একটি ড্রোনের দাম প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার বলেও জানিয়েছে CBS নিউজ। পরমাণু অস্ত্র ব্যবহার করতে চেয়ে ফের বিতর্কে ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউরোপের নিরাপত্তার জন্য তিনি ফ্রান্সের পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা শুরুর পক্ষে। তার এমন বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির কয়েকজন বিরোধী রাজনীতিক। রোববার ম্যাক্রো বলেন, ফ্রান্স ইউরোপের নিরাপত্তায় আরও অবদান রাখতে প্রস্তুত। ফ্রান্সের কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্সের পরমাণু অস্ত্র একটি একক ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা এর অংশ নিতে। এখন পর্যন্ত ফ্রান্সের গুরুত্বপূর্ণ স্বার্থ হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা আছে। কিন্তু ম্যাক্রো বলেছেন, এই স্বার্থকে ইউরোপীয় মাত্রা দেওয়ার বিষয়ে আলোচনায় তিনি আগ্রহী। তিনি বলেন, তার সব সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। এরপর দেখা যেতে পারে যে কোন বিষয়টি আসলেই আমাদের রক্ষা করতে পারবে। আঞ্চলিক গণমাধ্যম গ্রুপ EBRA কে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর ফ্রান্সই একমাত্র EU সদস্য রাষ্ট্র যার পরমাণু অস্ত্র আছে। ইউরোপীয় সংসদের সদস্য ফ্রান্সাইও জাভিও বেলামি ম্যাক্রোর মন্তব্যকে খুব গুরুতর বলে আখ্যায়িত করেছেন। আমরা ফরাসি সার্বভৌমত্বের স্নায়ু স্পর্শ করছি বলে মন্তব্য করেন তিনি। আসন্ন EU নির্বাচনে বেলামি ডানপন্থী LR দলকে নেতৃত্ব দেবেন। উগ্র বামপন্থী ফরাসি MT বাস্টিয়াল লাশো বলেন, ফ্রান্সের পারমাণবিক অস্ত্র শেয়ার করা যাবে না। তিনি বলেন, ইউরোপের মাটি রক্ষার নামে ম্যাক্রো ফ্রান্সের কৌশলগত স্বায়ত্ত শাসন বাতিল করতে চাইছেন। উগ্র ডানপন্থী ইউরোপীয় MP
থিয়েরি মারিয়ানি ম্যাক্রোর বিরুদ্ধে জাতীয় বিপদে পরিণত হওয়ার অভিযোগ এনেছেন। মারিয়ানি গত প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোর প্রতিপক্ষ ল পেনের দলের সদস্য। ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আশা করা হচ্ছে আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ইইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিতে এসেছেন বোরেল। সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভানিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। গত মার্চ মাসে এই তিনটি দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা। এই সংবাদের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার শামিল। সূত্র আল আরাবিয়া। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অমিত শাহ। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, বিহারের বাগুসরাই এলাকায় সোমবার এক নির্বাচনী র্যালিতে অংশ নেন ভারতীয় জনতা পার্টির নেতা অমিত শাহ। র্যালি শেষে সেখানে একটি হেলিকপ্টারে ওঠেন তিনি। উড্ডয়নের সময় সেই হেলিকপ্টার কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে কাত হয়ে পড়ে যাচ্ছিল। মাটিতে আছাড় খাওয়ার ঠিক আগ মুহূর্তে এর নিয়ন্ত্রণ নিয়ে নেন পাইলট। নীতিশ কুমারের দল জেডিইউ এর সঙ্গে মিলে বিহারের 17টি আসনে লড়াই করছে বিজেপি। প্রথম ধাপের নির্বাচনে গত 19 এপ্রিল এখানে 4 আসনে নির্বাচন হয়। এরপর গত শুক্রবার দ্বিতীয় ধাপে নির্বাচন হয় আরো 5 আসনে। সূত্র এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা। ফিলিস্তিন নিয়ে পাল্টে যাচ্ছে পশ্চিমা জনমত। গাজায় ইসরায়েলের বর্বরতার কারণে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়ে অবশেষে পশ্চিমাদের উদাসীনতার অবসান ঘটতে শুরু করেছে। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে দীর্ঘদিন ধরেই নীরব ছিল পশ্চিমা বিশ্বের অনেকেই। এই দখলদারিত্বের বিষয়ে কখনো বছর জুড়ে, আবার কখনো 2-1 দিনের জন্য খবরে থাকতো, তারপরে এটি আবার হারিয়ে যেত। যারা দুপক্ষের প্রেক্ষাপট সম্পর্কে জানতেন তারা খুবই আবেগপ্রবণ ছিলেন। বিষয়টি খুব জটিল, সুতরাং অনেক নিরপেক্ষই থাকাই পছন্দ করছেন। আবার অনেকেই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো অপপ্রচার বিশ্বাস করেছিলেন। তবে গত 6 মাসে ইসরায়েলি হামলার যে বর্বরতা ও নিষ্ঠুরতা দৃশ্যমান হয়েছে তাতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়ে বড় একটা অংশের যে উদাসীনতা ছিল তার অবসান ঘটেছে। আল জাজিরার মতো সংবাদ মাধ্যম এবং ফিলিস্তিনি সাংবাদিকদের নির্ভীক প্রতিবেদনের ব্যাপক মিডিয়া কভারেজে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গাজা ও ফিলিস্তিনের বাকি অংশের জনগণকে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে বাস্তবতা সহ্য করতে হয়েছে সে সম্পর্কে মানুষের চোখ খুলে দিয়েছেন তারা। গাজায় কর্মরত যুক্তরাজ্যের নীতি নির্ধারকদের প্রভাবিত করা অন্যতম শীর্ষস্থানীয় এনজিও অ্যাকশন ফর হিউম্যানিটির প্ল্যাটফর্মে ইউগভের মাধ্যমে আমরা জরিপ পরিচালনা করেছি। সেখানে দেখেছি যুক্তরাজ্যের 56% মানুষ এখন ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের পক্ষে, আর মাত্র 17% মানুষ বিপক্ষে এবং বাকিরা কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। এই সমর্থন অনেক বেশি। আমরা বছরের পর বছর ধরে সিরিয়া ও ইয়েমেনের মতো সংঘাত বিষয়ে জনমত নিয়ে কাজ করছি। সেসব ক্ষেত্রে দেখেছি যুদ্ধ সম্পর্কে যুক্তরাজ্যের জনগণ সচেতন তো ছিলই না, বরং এ সম্পর্কে তাদের এতটা আবেগও দেখা যায়নি। বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি সংঘাত, বলছে সৌদি অর্থমন্ত্রী। গাজা ও ইউক্রেনের সংঘাতের মতো ভূ রাজনৈতিক হুমকি বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের অর্থমন্ত্রী। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ 2 দিনের বৈঠকে এক প্যানেল আলোচনায় মোহাম্মদ আল জাদান সতর্ক করে বলেন, সংঘাত সরাসরি অর্থনীতির উপর প্রভাব ফেলেছে। তিনি বলেন, ভূ রাজনৈতিক হুমকি দুর্ভাগ্যজনকভাবে কমার পরিবর্তে বাড়ছে। আপনি যদি বৃহত্তর বিশ্ব অর্থনীতির দিকে তাকান তবে সম্ভবত আজ এটাকে 1 নম্বর ঝুঁকি হিসাবে দেখতে পাবেন। রাজনৈতিক উত্তেজনা সরাসরি অর্থনীতিকে প্রভাবিত করেছে। গাজা, ইউক্রেন এবং অন্যান্য জায়গায় সংঘাত অর্থনৈতিক আবেগের উপর প্রচুর চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি অর্থনৈতিক অনুভূতি দ্বারা প্রভাবিত বলে বর্ণনা করেন। আল জাদান বলেন, ইউক্রেনে হোক বা ফিলিস্তিন হোক, প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক। বেসামরিক জীবন গুরুত্বপূর্ণ। ঠান্ডা মাথার দেশ ও নেতাদের টিকে থাকা প্রয়োজন। আপনাকে উত্তেজনা প্রশমিত করতে হবে। সূত্র আরব নিউজ।